আমার কারোর পারমিশনের প্রয়োজন নেই। আস্থার জেদের সামনে দেবকে হার মানতেই হলো। সে আস্থাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেল। ওদিকে হাসপাতালের পরিবেশ খুব একটা ভালো ছিল না। ধ্রুব ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে এলো। আরমান ব্রো, দাদুর অবস্থা খুব একটা ভালো নয়, আবার হার্ট অ্যাটাক হয়েছে। আর তুমি যদি একটু স্ট্রেস দাও তাহলে কিন্তু আমাদের দাদুকে হারাতে হবে। এই ধ্রুব, আমার দাদুর যেন কিচ্ছু না হয়, এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। সত্যিটা এটাই আরমান দাদা, সবসময় তোমার রাগ আর জেদের ফল দাদুকেই ভোগ করতে হয়। ছাড়ো দাদা, ছাড়ো। তুমি এখনো শুনবে না আমার কথা, তাই তো? আরমান ছাড়ো ওকে। আরমানের বন্ধুরা আকাশ আর সুমিত মাঝে এসে ধ্রুবকে বাঁচালো। আরমান সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। সে একা গিয়ে দেওয়ালের পাশে ঠেস দিয়ে দাঁড়ালো, নিজের চিন্তায় মগ্নই ছিল। আর ঠিক তখনই গ্যালারির অন্য প্রান্ত থেকে দৌড়ে আসতে গিয়ে আস্থা ধাক্কা খেল আরমানের সঙ্গে। সে উপরে তাকিয়ে দেখল সামনে দাঁড়িয়ে আছে আগুনের মতো রাগে জ্বলতে থাকা আরমান সিংঘানিয়া। তুমি এখানে কি করছো? আমি দাদুর সঙ্গে আমার দাদুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তোমার এত সাহস! এখানে মজা দেখতে এসছো? আস্থা থরথর করে কাঁপছিল। ও কোনোদিনই ভাবতে পারেনি যে ও যাকে বিয়ে করেছিল সেই মানুষটা এতটাও নিষ্ঠুর হতে পারে। আমাকে দাদুর সঙ্গে দেখা করতে দাও, প্লিজ সরে যাও। এই, তোমার এই মুখে দাদুর কথা একদম বলবে না। আর তোমার যদি মনে হয় তোমার এই সৌন্দর্য দিয়ে তুমি আমার পরিবারকে বশ করে নেবে, তাহলে তুমি কিন্তু ভুল ভাবছ। তোমার এই সৌন্দর্যের জাল তুমি অন্য কোথাও বিছিও, এর প্রভাব আমার উপর পড়বে না। আস্থা কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু কথাগুলো ওর গলাতেই আটকে রইল। তখনই ঠিক পেছন থেকে দেবের গলা শোনা গেল। বস, দাদুর জ্ঞান ফিরেছে, উনি দেখা করতে চাইছেন। আরমান এক ঝটকায় আস্থার হাত সরিয়ে দিল আর তারপর ওয়ার্ডের ভেতরে দাদুর সঙ্গে দেখা করতে গেল। আরমান বিছানার কাছে পৌঁছতেই, আরমান বাবা, আমি জানি তুমি এই বিয়েটা ঠিক করতে চাওনি, কিন্তু ও এখন আমাদের এই বাড়ির বউ। আমি চাই তুমি ওকে আপন করে নাও। দাদু, ওই মেয়েটা আমার জীবনের অংশ কোনোদিন হবে না। আরমান দাদা, তুমি এ কি বলছো? বৌদি বাইরেই আছে। এই কিসের বৌদি? বৌদি নয় ও তোর। আমার কথা ভালো করে শুনে নাও সবাই, ওর সাথে কেউ কোনো সম্পর্ক রাখবে না। ঠিক তখনই দাদুর চোখে এক অদ্ভুত আগুন আর রাগ দেখা দিল। আরমান বাবা, আস্থা বাইরে দাঁড়িয়ে আছে। দেখো, যদি তুমি আমার বৌমাকে ভেতরে না নিয়ে আসো না, তাহলে আমার চিতাতে আগুন দেওয়ার অধিকারও আমি তোমার থেকে ছিনিয়ে নেব। এই কথাটা শুনে সবাই ঘরের মধ্যে নিস্তব্ধ হয়ে রইল। রাগে আরমানের মুখ লাল হয়ে উঠল। ওকে নিয়ে এসো। আরমান দাদা, মাথা ঠান্ডা করো। দাদু আস্থা বৌদিকে ভরসা করে ফেলেছে। যদি তুমি ওদের আলাদা করো, এই চিন্তায় দাদুর প্রাণও যেতে পারে। সত্যি বলো তো, কোনটা বড়, তোমার রাগ না দাদুর প্রাণ? কম করে একবার প্লিজ মানুষ হওয়ার নাটক করো। যদি এই মেয়েটা দাদুকে ভালো রাখতে পারে, তাহলে ওর ব্যবহার আমি আমার মতো করে করব। আমাকে মানতেই হবে, তুমি এসেই সবার আগে আমার পরিবারের দুর্বল লোককে কাবু করেছ। যতদিন দাদু এই হসপিটালে আছে, তোমাকে আমার স্ত্রী হওয়ার নাটক করতে হবে। আর তোমার চোখে যদি এক ফোঁটাও জল দেখা যায়, তাহলে তোমার পুরো পরিবারকে শেষ করে দেবো আমি। চোখের জলটা মুছে নাও আর ভেতরে চলো। আস্থা নিজের চোখের জল মুছে একটা বাধ্য শিশুর মতো আরমানের ঠিক পেছন পেছন ঘরে ঢুকে পড়ল। দাদু হেসে আস্থার হাত ধরলেন। আরমান ঘরের এক কোণে দাঁড়িয়ে দাদু আর আস্থাকে দেখছিল। ও কি এমন জাদু করলো যার জন্য কয়েক মুহূর্তের মধ্যেই সবাই ওর গোলাম হয়ে গেল? ওকে আমি পরে দেখে নিচ্ছি। বৌদি, এখন আপনার শরীর কেমন আছে? আরে আকাশ, তোর কি সত্যিই আমার চিকিৎসা নিয়ে কোনো সন্দেহ আছে? আরে একদমই না, বৌদি একদম ফিট আছে। আকাশ দাদা, ধ্রুব দাদা একদম ঠিক বলছেন। ভালো আছি আমি। ধ্রুব দাদা, আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, দাদু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। বৌদি একদম চিন্তা করবেন না, রিপোর্ট আসতে 2-3 ঘন্টাই বাকি আছে। ততক্ষণ আপনি আরমান দাদার সঙ্গে বাড়িতে গিয়ে রেস্ট করুন। এটা শুনতেই আস্থার মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ও ঠোঁট কাঁপছিল, কিন্তু কোনো শব্দ যেন মুখ দিয়ে বেরোল না। বন্ধুরা, পরবর্তী এপিসোড আসবে 2 দিন বাদে।
আর পুরো কাহিনী এখনই শোনার জন্য ডেসক্রিপশনে ক্লিক করে ডাউনলোড করো পকেট এফএম অ্যাপ।